আজ আন্তর্জাতিক নার্স দিবস। রোগীদের সবসময়ই নার্সদের নিয়ে নানা ধরনের ক্ষোভ বা অস্বস্তি থাকলেও দেখা যায় একটি রোগীর পাশে সবথেকে বেশি সময় ধরে থাকেন একজন নার্স। নিবিড় মমতায়, নানান প্রচেষ্টায় রোগীকে সুস্থ জীবনে ফেরান নার্সরাই। তাদেরকে নিয়ে আমরা নার্সদের পেশা, তাদের সেবা সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আরোগ্য নিকেতনের বিষয়ে আমরা দিয়েছি নার্সিং পেশা, রোগীর স্বস্তি অস্বস্তি এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য তিনটি প্রতিষ্ঠানের, তিনটি হাসপাতালের তিনজন সিনিয়র নার্স। আমরা তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন সেরিনা আক্তার, উপমহাব্যবস্থাপক, আসগর আলী হাসপাতাল। সঙ্গে আরও আছেন শফিউল আজম শাকিল, সিনিয়র স্টাফ নার্স, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। সঙ্গে আরও আছেন জিন্নাতারা মিষ্টি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানের তিনি সিনিয়র স্টাফ নার্স। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ জানাচ্ছি। আমি একেবারে শুরুতে শফিউল আজম শাকিল, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা সবসময় দেখা যায় যে চিকিৎসকদের নিয়ে আলোচনা করি, নার্সের আলোচনা একেবারেই খুব কম হয়। আমরাও বোধহয় আমাদের টিভিতে প্রথম এই দিবসে আপনাদেরকে নিয়ে আলোচনা করছি। মানে আপনারা পেশা হিসেবে এটি অনেক মহান একটি পেশা, কিন্তু এর মূল্যায়নটা কেমন সেটি যতটা দেখে আসলে এই পেশায় এসছেন, আসার পরে বাস্তবতা কি দেখেন? আসার পরে আসলে বাস্তবতা নিয়ে আমরা কিছুটা হতাশ বলতে পারি। বিশ্বজুড়ে নার্সিংকে যেভাবে দেখা হয়, যেভাবে সমাদৃত একটি পেশা, সে অনুযায়ী আমাদের বাংলাদেশে আমরা এখনও সেখানে পৌঁছাতে পারিনি। আমি যদি বলি যে একেবারে সাম্প্রতিক বিষয় নিয়েও যদি বলি, আপনি স্বাস্থ্য সংস্কার কমিশনের 322 পাতার একটা বিশাল প্রস্তাবনা দেখেছেন, কিন্তু সেখানেও যদি আপনি খেয়াল করেন যে নার্সদের জন্য ওই 322 পাতার মধ্যে একটা পাতা কিন্তু সংরক্ষণ করা যায়নি। একটি পাতাও না? না। হ্যাঁ, ছোট কিছু কয়েকটা কথা আছে নার্সিং সম্পর্কে, এবং আপনি সেখানে শব্দ সংক্ষেপ যে 2 পাতা রয়েছে সেখানে যদি খেয়াল করেন, আমাদের যে রেগুলেটরি বডি রয়েছে, আমাদের যে ইমপ্লিমেন্টিং অথরিটি রয়েছে, আমাদের রেগুলেটরি বডিগুলোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ডিজিডিএ, ডিএজি, এইচএস, তারপর প্রত্যেকটি ডিজিএফপি, প্রত্যেকের শব্দ সংক্ষেপ আছে, কিন্তু আমাদের রেগুলেটরি বডি নার্সিংয়ে যেটা ডিজিএনএম, সেটা তারা রাখতে পারেনি। এবং একইভাবে আমাদের যে ইমপ্লিমেন্টিং অথরিটি বা ইমপ্লিমেন্টিং বডি আমি যেটাই বলি, বাংলাদেশে 5টা আছে। সেখানে বিএমডিসি আছে, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আছে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি আছে, হোমিও আয়ুর্বেদিক বোর্ড আছে, তাদেরটা কিন্তু তারা রেখেছে। কিন্তু ওই একই বিল্ডিংয়ে, বিএমডিসি যে বিল্ডিংয়ে, ঠিক ওই বিল্ডিংয়ের 2 তলায় কিন্তু বিএনএমসি আছে, কিন্তু স্বাস্থ্য সংস্কার কমিশন সেই শব্দ সংক্ষেপটাও রাখতে পারেননি। তো শুধু এই ক্ষেত্রে না, আমরা যে কোনো ক্ষেত্রেই দেখি, যখন মেডিকেল বোর্ড গঠন করা হয় অথবা ইন্টিগ্রেটেড কোনো একটা হেলথ রিলেটেড ইমপ্রুভমেন্টের জন্য কোনো বৈঠক করা হয়, সেখানে স্টেক হোল্ডার হিসেবে বিশ্বের সব জায়গায় কিন্তু নার্স থাকে, কিন্তু বাংলাদেশে সেটা আমরা সবসময়। আমি একটু ছোট করে এই সময় জানতে চাই যে এবারের প্রতিপাদ্য আসলে কি, বা কি বার্তা দিতে চাওয়া হচ্ছে? এবারের প্রতিপাদ্য যদি আপনি খেয়াল করেন, আওয়ার নার্স আওয়ার ফিউচার, কেয়ারিং ফর নার্সেস, এবং আমাদের সরকারিভাবে এটার বাংলা যেই প্রতিশব্দ দাঁড় করিয়েছে, আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি। আমরা আসলে অর্থনৈতিক সমৃদ্ধির পিছনে আইসিএন সহ বিশ্ব কেন নার্সদেরকে এম্পাওয়ার করতে চাচ্ছে? একটা মানুষ যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ না হয়, তাকে দিয়ে আপনি প্রোডাক্টিভলি আপনি আসলে তাকে নিয়ে চিন্তা করতে পারেন না। এবং আপনি দেখেন যে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে যে প্রজেক্টগুলো উত্থাপিত হয়েছে, সেখানেও তারা নার্সিংকে এবছর রেখেছে। সেজন্য আমরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। তারা একটা চট্টগ্রাম কেন্দ্রিক খুব একটা নার্সিং কলেজ সহ একটা হাসপাতাল করতে যাচ্ছে। সবসময় আমরা দেখে আসতাম যে মেডিকেল কলেজ সহ হাসপাতাল, কিন্তু এটি একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ। আপনি যখন একটা মানুষ, আপনি প্রথমে যেটা বললেন যে আমরা রোগীর কাছে সবচাইতে বেশি থাকে কিন্তু নার্সরা, প্রোটোকলের কারণে ডাক্তার চাইলেও বেশি থাকতে পারেন না, কারণ তাকে অনেক রোগীকে কম সময়ে তাকে দেখতে হয়, এবং নার্সিং প্রোটোকল অনুযায়ী আমাদের কাছে রোগীটা বেশি থাকে। তো সুতরাং আমরা যদি তার মানসিকভাবে যদি তাকে এশিওর না করি, সে যখন অপারেশন থিয়েটারে ঢুকে তখন কিন্তু একজন নার্সের হাত ধরে থাকে। আইসিইউতে আছেন আমাদের একজন সিনিয়র স্টাফ নার্স, তিনি আমার থেকে আরও ভালো জানবেন। আইসিইউতে কিন্তু রোগীর অ্যাটেন্ডেন্টও থাকতে পারে না, সেখানে একজন নার্সই তার সবচেয়ে আপন হয়ে যায়। কখন তার শ্বাস বন্ধ হয়ে যায়, কখন তার মনিটরগুলো ফলো করে, এবং সেই অনুযায়ী সে সাথে সাথে মেকানিক্যাল। আমি আপনার কাছে আসবো, আবারও আসবো। সেলিনা আক্তার, আপনার কাছে একটু জানতে চাই যে নার্সদের সম্পর্কে আসলে নানান রকম কথা শোনা যায়, সেই প্রসঙ্গে আমি পরে যাব। আমি শুধু জানতে চাই যে প্রত্যেকটা প্রফেশনালের কিন্তু আলাদা একটা স্বাতন্ত্র্য একটা ব্যাপার স্যাপার আছে।
তাদের আলাদা একটি মর্যাদার জায়গা আছে, কিন্তু বাংলাদেশে যখন আপনারা চিকিৎসকদের সঙ্গে কাজ করছেন সরকারি বা বেসরকারিতে, আপনারা যে আলাদা একটি সত্তা, আপনাদের যে আলাদা একটা বিরাট পরিধি আছে, সেই মর্যাদাটা টের পান কিনা, না কোথায় জানি একটা অস্বস্তি কাজ হয় না, আমি মনে হয় কি একটা ছোট কিছু একটা করছি, এরকম কোনো বোধ আসে কিনা? আমি শুধু আপনার কথা জিজ্ঞেস করছি না, পুরা নার্স পেশার সাথে যারা আছেন তাদের কথা জিজ্ঞেস করছি। আমি যদি বলি, আমি বলবো হ্যাঁ, এটা এক সময় খুব বড় আকারে ছিল, এটা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে যে এখন কিন্তু নার্সিংটার আগের জায়গা নাই, অনেক চেঞ্জ হয়েছে। এখানে আমাদের নার্সদের এডুকেশনও আগে থেকে অনেক চেঞ্জ হয়েছে। আপনি জানবেন যে আমাদের বাংলাদেশে আগে কিন্তু শুধুমাত্র ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে ছিল, আরেকটা মাত্র পোস্ট বেসিক বিএসসি নার্সিং ছিল। তারপর 2008-এ কিন্তু বাংলাদেশে বেসিক বিএসসি নার্সিংটা স্টার্ট হয়েছে। তার হাত ধরেই কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান এখন বেসিক বিএসসি নার্সিং করাচ্ছে, মাস্টার্স নার্সিং সায়েন্স করাচ্ছে, এবং এখন বাংলাদেশে কিন্তু একটা গভর্নমেন্ট থেকে একটা মাস্টার্স করার জন্য ইউনিভার্সিটি আছে, এবং এর সাথে সাথে আমাদের কয়েকটা প্রাইভেট প্রতিষ্ঠানও জড়িত আছে। সো যখন আগে একরকম মর্যাদা ছিল, মানুষ যখন এডুকেশন লেভেলটাও বাড়াচ্ছে, আলটিমেটলি কিন্তু তাদের নিজের রাইটসটা তারা বোঝার চেষ্টা করছে এবং এগিয়ে আসছে। এবং এই কর্পোরেট জগতে এসে কিন্তু নার্সদের আমি বলবো যে আরও ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছে, শেয়ারিংটা করতে পারছে, নিজেদের ইনিশিয়েটিভটা দেখাইতে পারছে, স্কিল এবং যে একটা হেলথ সার্ভিস সেক্টরে নার্সদের ভূমিকাটাও কিন্তু যেভাবে একজন ডাক্তার কাজ করছে তার পাশাপাশি যদি সেই লেভেলের নার্স না হয়, তাহলে কিন্তু চিকিৎসা ক্ষেত্রটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। সো আমি আশা করি এটা ডেভেলপ হচ্ছে, হবে ইনশাআল্লাহ। আগের থেকে ওই গ্যাপটা কমেছে, আপনি যেটি বলার চেষ্টা করছেন। গ্যাপটা কমতেছে। আমি আশা করি আমাদের নার্সরা আরো বেশি এডুকেটেড হবে, আরো নলেজেবল হবে। মানে আপনি বলছেন যে নার্সদের যোগ্যতা বাড়লেই সেই গ্যাপটা কমে যাবে আর কি। হ্যাঁ, নার্সরা যখন নিজেরাই তাদের কম্পিটেন্সিটা বাড়াবে, নলেজটা বাড়াবে, ডেফিনেটলি ওই জায়গায় আরও আস্তে আস্তে আসবে। সেই ক্ষেত্রে আমাদের যেমন গভর্নমেন্ট থেকে আমাদের উদ্যোগ নিতে হবে, সেভাবে কিন্তু প্রাইভেট অর্গানাইজেশনও নার্সদেরকে স্কোপটা করে দেওয়ার ব্যবস্থা করতে হবে আগায় নিয়ে আসার জন্য। বটে, আপনাকে ধন্যবাদ। জিন্নাতারা মিষ্টি, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের সর্ববৃহৎ হাসপাতালে আপনি কাজ করেন, এখানে রোগীদের উপচে পড়া ভিড়, আমরা দেখেছি যে একটি শয্যার বিপরীতে কখনো 5 জন রোগীও ভর্তি থাকে। যদি আপনি আইসিইউতে কাজ করেন, ঢাকা মেডিকেলে কাজ করার অভিজ্ঞতা আপনি যদি আমাদের একটু বলেন। ধন্যবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যারা সিনিয়র স্টাফ নার্স বা আমাদের মেডিকেল টিম আমরা যারা কাজ করি, আমরা আসলে সব সময় এরকম পেশেন্ট হ্যান্ডেল করা লাগে যে যেখানে আমাকে হচ্ছে 24টা পেশেন্টের ম্যানেজমেন্টের ইকুইপমেন্ট বা স্পেস আছে, সেখানে হয়তো তার 3 গুণ 4 গুণ পেশেন্ট আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় পেশেন্টকে যতটুকু সময় দেওয়া দরকার বা তাদের সাথে যতটুকু কোঅপারেটিভ হওয়া দরকার সেটা পারি না। এটা নার্স সংকটের কারণে হয়ে থাকে। এটি তো আমরা পুরো হাসপাতালের চিত্র জানি। আপনি যেহেতু আইসিইউতে কাজ করেন, আইসিইউতে যেমন বলা হয় যে একটি রোগীর সাথে একটি নার্স অবশ্যই থাকবে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ চিত্র কি? আপনারা কয় শয্যাতে কতজন নার্স কাজ করেন? আমাদের আইসিইউগুলোতে যদিও বলা হয়ে থাকে যে 1:1 না, দ্যাট মিনস যে একটা পেশেন্টের এগেনস্টে আমরা একজন নার্স কাজ করব। তো ওই যে আমি বললাম যে আমাদের নার্স সংকট রয়েছে, এর জন্য হচ্ছে যে আমাদের কখনো 1:2 আর 1:3 এই হিসেবে কাজ করতে হয়। দেখা যায় যে একজন নার্সকে 2 জন বা 3 জন পেশেন্টকে হ্যান্ডেল করতে হচ্ছে, কিন্তু এটা আমাদের জন্য অনেক স্ট্রেসফুল একটা সিচুয়েশনের তৈরি করে, কারণ আইসিইউ নার্সগুলোর তো অনেক বেশি কেয়ারের দরকার পড়ে, A to Z তাদের সব কিছু আমাদের করতে হয়। যেহেতু আমরা পেশেন্ট পার্টি অ্যালাউ করতে পারি না, অ্যাটেন্ডেন্স অ্যালাউ করতে পারি না, হয়তো ভিজিটিং আওয়ারগুলোতে শুধু তারা পেশেন্টদেরকে দেখতে পারে, তো তাদের সব কিছুই আমাদেরই করতে হয়। সেক্ষেত্রে আমি যে সময়টা একটা পেশেন্টকে দেওয়ার কথা, লাইক একটা পেশেন্টকে আমি যদি 1 ঘন্টা দিই, সেই 1 ঘন্টা সময় আমার 3টা পেশেন্টকে ডিভাইড করে দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের অনেক স্ট্রেস আসে, কিংবা দেখা যায় যে পেশেন্টকে আমি যতটা সময় ধরে কেয়ার দিতে চাচ্ছি সেটাও পারছি না। সেক্ষেত্রে মেন্টাল একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে, তৈরি হয়, এবং এই স্যাটিসফ্যাকশনটা অন্য পক্ষ থেকে আসলে তৈরি হয়, সেটি আমরা দেখি। আমি আপনার কাছে আসবো, শুধু আপনার সাথে একটু
কম্পেয়ার করবার জন্য সেলিন আক্তার আপনার কাছে জানতে চাই যে উনি যেমন বলছিলেন যে 3 জন রোগীর বিপরীতে একজন নার্স আইসিইউতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমার মাও আইসিইউতে ছিলেন, তিনি অবশ্য পৃথিবীতে নেই এখন। আমরা যতদূর জানি যে আসগর আলী হাসপাতালের নার্স আইসিইউ খুবই সমৃদ্ধ। আমরা এমনও প্রতিবেদন করতে গিয়ে দেখেছি যে 20 শয্যার বিপরীতে 101 জন জনবল, এটি হিউজ। আমরা যদি বলি জি। নার্সদের সংখ্যা কীরকম বা আপনারা কতজন নার্স কাজ করেন আইসিইউ? আমাদের অ্যাকচুয়ালি আইসিইউতে পেশেন্ট অনুসারে 1:1 নার্সই রাখি আমরা সবসময়। জি। সো আমাদের 23 বেডের আইসিইউ, জেনারেল আইসিইউ যেটা, এখানে আমার টোটাল নার্সিং ম্যান পাওয়ার আছে 66-এর মতো। সো আমাদের অকুপেন্সি আলহামদুলিল্লাহ ভালো থাকে, এবং আমরা যদি কখনো কোনো কারণে এই জায়গায় আমরা কখনো গ্যাপ রাখি না, 1:2 নার্স এনশিওর করার চেষ্টা করি। আচ্ছা, ধন্যবাদ। শফিউল আজম শাকিল, আপনার কাছে জানতে চাই, আপনি তো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন, সেখানে চিত্র যদি একটু বলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের অবস্থা আসলে খুবই দুরূহ, কারণ আপনি ঢাকার কথা যদি চিন্তা করেন, ঢাকায় কিন্তু স্পেশালাইজড হসপিটালগুলো রয়েছে। এখানে একটা অর্থোপেডিক যে পেশেন্ট তিনি চলে যান নেটোরে, যিনি চোখের সমস্যা তিনি চলে যান আই হসপিটালে, মানসিক সমস্যা হলে চলে আসেন এনআইএমএচে, বা এই যে হৃদরোগ হাসপাতাল আছে, এখানে বিভাগীয় হাসপাতালগুলো, স্পেশালাইজড হাসপাতালগুলো আছে, নিউরোসায়েন্স আছে। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আপনি একেবারে কক্সবাজার থেকে এদিকে ফেনী পর্যন্ত সব ধরনের রোগী সব একটা ধরনের হাসপাতাল রোগীর জন্য মাত্র একটা হাসপাতাল, এবং আমাদের নার্স আছে মাত্র 1300। আমাদের কিন্তু অনেকগুলো নতুন ভবন হয়েছে, অনেকগুলো ওয়ার্ড বেড়েছে, কিন্তু আমাদের নার্সদের কোনো পদ কিন্তু সেখানে সেই অর্থে বাড়ে না। আপনার কথার সূত্র ধরে আমি আপনার কাছে জানতে চাই যে একজন রোগীর যখন ভিন্নতা, সে অর্থোপেডিকের পেশেন্ট, আই ইনজুরি নিয়ে এসছে, বা হচ্ছে তার গ্যাস্ট্রোএন্টারোলজির সমস্যা, এই যে বৈচিত্র্যময় সমস্যার জন্য আমরা চিকিৎসক কিন্তু বৈচিত্র্যময় পাচ্ছি, তাই না? আমরা চলে যাচ্ছি এক একটা ডিসিপ্লিনের কাছে। তাহলে নার্সদেরও কি এরকম ভাগ থাকে কিনা, বা এটি না থাকলে আপনারা কি ধরনের বিড়ম্বনায় পড়েন? মানে আপনারা যতটুকু শেখেন তাতে এত ডিসিপ্লিনের রোগীকে হ্যান্ডেল করা কতটা কষ্ট হয়? যদি আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ, আপনি এটা খুব সুন্দর এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন সেবার ক্ষেত্রে। আমরা যখন যে কোনো সেমিনারে বিশ্বের অন্যান্য নার্সদের সাথে কথা বলি, সেখানে কিন্তু তাদের স্পেশালাইজড নার্স থাকে, যেমন মানসিক স্বাস্থ্যের জন্য সাইকিয়াট্রিক নার্স, আইসিইউর জন্য আইসিইউ নার্স, শিশুদের জন্য পেডিয়াট্রিক নার্স, এভাবে ভাগ করা থাকে। কিন্তু আমাদের ভাগগুলো কত ধরনের, তাও মানে আপনার জানা আছে কিনা? আমার ঠিক এই ভাগগুলো ডাক্তারদের যেমন যে ভাগগুলো আছে একইভাবে নার্সদেরও সেই ভাগগুলো আছে, এবং সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তাদের স্টাডি করে আসতে হয়, ট্রেনিং নিয়ে আসতে হয়, সেভাবেই তারা ফিল্ডে নামে। কিন্তু আমরা যেটা দেখি, কয়েকটা বিষয়ে আমাদের মাত্র 1 মাসের ট্রেনিং দিয়ে তাকে সেই বিভাগে দায়িত্ব দেওয়া হয়। অনেক সময় সেই 1 মাসের ট্রেনিংও কিন্তু পায় না। তো 1 মাসের ট্রেনিং আসলে কখনোই কোনো সেবার জন্য সেটা যথেষ্ট হতে পারে না। যদিও সামগ্রিকভাবে তার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কিংবা তার বেসিক বিএসসি যে ডিগ্রি রয়েছে, সেখানে সে সবগুলো কোর্স পায়, কিন্তু প্র্যাকটিক্যালি যে প্রশিক্ষণ, সেটা 1 মাসের জন্য আমি কখনোই সেটাকে পরিপূর্ণ বলে মনে করি না। জিন্নাতারা মিষ্টি, আপনার কাছে জানতে চাই যে শুধু আইসিইউ কেন, ঢাকা মেডিকেলে তো আমরা সবসময়ই নার্সদের প্রতি একটা ক্ষোভ মানুষের দেখি, সবসময় কথা শুনছে না, কাছে আসে না, ডাকলেও আসে না। আমার ব্যক্তিগত জীবনে এমন ঘটনা ঘটেছে, আমি যখন দেখছি যে আইসিইউতে আমার মায়ের খুব খারাপ অবস্থা, তখন হয়তো যেই নার্স একটু ভালো আচরণ করছে বা একটু ডাকলে আসে, তার প্রতি মনে হয় যে মানে সব ধরনের বিশ্বাস, প্রশান্তি, ভালোবাসা সব চলে আসে। আবার যাকে হয়তো ডাকছি উনি হয়তো ওই যে আপনার এই 1:3 মতোই হয়তো গল্প, কিন্তু যখন কাছে আসছে না তখন কিন্তু একটা মানে সব থেকে অস্বস্তি আসলে ওই সময় তৈরি হয়। মানে এই কারণটা কি শুধুমাত্রই 3টি শয্যার বিপরীতে একজন, এটিও কি কারণ, নাকি এমনও কারণ আছে যে আমরা মানুষ হিসেবে আমাদের পরিবার থেকে কি শিখছি, আমাদের বিভিন্ন কোর্স থেকে কি শিখছি, এগুলো আসলে ভ্যারি করে? আপনার কি মনে হয়? কোর্স থেকে কি শিখেছি, এটার থেকে বড় কারণ হচ্ছে যে এই যে আপনি বললেন 3টি শয্যার বিপরীতে যেখানে হচ্ছে 1:1 থাকার কথা, একজন নার্সকে 3টা পেশেন্ট হ্যান্ডেল করা লাগছে। তো এটার জন্য তাদের ভিতরে যে স্ট্রেসটা তৈরি হচ্ছে, বা আপনি অ্যাজ এ পেশেন্টের লোক হিসেবে চাচ্ছেন কথা বলার জন্য, আপনার সাথে যে যতটুকু সময় কথা বলবে সেই সময়টুকু হয়তো সে আরেকটা পেশেন্টকে কেয়ার দিতে ব্যস্ত। কিন্তু আমিও তো সেখানেরই কিছু কিছু নার্সের প্রতি তো আবার আমি হ্যাপিও হচ্ছি, সে তো সেই হাসিটা দিচ্ছে, সে তো আসছে, সে তো কথা শুনছে, তাহলে সেটি আবার অন্যরা কেন করতে পারছে না? এটা একটা পার্থক্য, কিন্তু রোগী সবার আগে পার্থক্যটা আসলে দেখতে পায়। সেই জায়গায় আপনার কাছে জানতে চাচ্ছি, মানে এটি চাইলেও যদি কেউ মনে করে যে না আমি সেই
রকম হয়ে মানুষের কাছে সেবা দেবো, এটা চাইলে পারা যায় কিনা? হ্যাঁ, পারা যায়, অবশ্যই পারা যায়। সেক্ষেত্রে আমাদের আরেকটু পেশেন্টের প্রতি আরেকটু সদয় হতে হবে বা বিহেভিয়ারাল একটু চেঞ্জ আনার দরকার বলে আমি নিজেও মনে করি। যেমন আপনাদেরই যখন নিজের আলোচনা হয়, আত্মসমালোচনা হয়, বা আপনাদেরকে নিয়ে যখন হাসপাতালের পরিচালক বসে, নিশ্চয়ই এই প্রসঙ্গ আসেই। হ্যাঁ, এই প্রসঙ্গটা আসে। কি প্রসঙ্গটা আসে এবং আসলে এটা মানে কোন কোন মানে সমালোচনাগুলো হয় সেটা যদি একটু আপনি আমাদের বলেন। সমালোচনাটা প্রথমেই আসে যে আমরা হাসি মুখে কেন কথা বলতে পারছি না, জি। আমাদেরকে সব সময় আমাদের অথরিটি, আমাদের সিনিয়র যারা থাকে বা আমরা নিজেরাও যখন কথা বলি যে আমরা চেষ্টা করব সব সময় হাসি মুখে থাকার, হাসি মুখে কথা বলার, কিন্তু তারপরেও হয়ে যায় অনেক সময়। এই যে বলেন কোর্স কারিকুলামে এখন একটা নতুন সাবজেক্টও এটা নিয়ে ইনক্লুড করা হয়েছে, বিহেভিয়ারাল সায়েন্স। তো আশা করছি ইন ফিউচারে এটা আরো ইমপ্রুভ কিছুটা হবে। হলেও পরিবর্তন হবে। হ্যাঁ, পরিবর্তন হচ্ছে আরো হবে। সেলিনা আক্তার, আমি এই একই প্রশ্ন আপনার কাছে একটু করতে চাই। মানে এটি কি কখনো, যেমন আমরা সাংবাদিক, গণমাধ্যম কর্মী, আমি কিন্তু দেখছি আমারই কোনো একজন কর্মী কিন্তু চাঁদাবাজি করছে, কোনো একজন মানুষের কাছে হয়তো আড়ালে আবডালে হাত পেতে বসছে, এটা কিন্তু আমাদের জন্য লজ্জার কারণ। একইভাবে সরকারি হাসপাতালে চাকরি তো আর কোনোভাবে যাবে না, কিন্তু আপনি যেই প্যারামিটারের মধ্যে পড়ে আছেন আসগর আলী হাসপাতালে, আপনি যদি রোগীর কোনো একটা নেগেটিভ টোন যদি তৈরি হয়, বারবার যদি আপনার বিরুদ্ধে অভিযোগ আসে, আপনি কিন্তু এখান থেকে সরে যাবেন। কিন্তু মানে সেক্ষেত্রে এই যে সরকারি হাসপাতাল মানেই আমি সার্টিফিকেট পেয়ে গিয়েছি, আমার চাকরি তো আর যাচ্ছে না, যেমন চাই করো, আমি আমার মতো থাকবো, এরকম একটি ব্যাপার স্যাপার হয় কি না? মানে আপনার কি, আপনি তো একজন সিনিয়র নার্স। আসলে নার্সিং ব্যাকগ্রাউন্ড কোন সোসাইটি থেকে আসছে এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। তার পার্সোনাল ভ্যালুস, পার্সোনালিটি ডিপেন্ড করে একটা জিনিস। তারপরে এডুকেশন যখন আসে, এডুকেশন কিন্তু এটা আমরা বিহেভিয়ারাল সায়েন্স পড়াচ্ছে, বাট এটা কিন্তু একদিনেই চেঞ্জ হয়ে যাবে না, এটা প্র্যাকটিস করতে হবে। আমরা মসজিদেও তো ইমাম সাহেবের কাছে নৈতিকতার বয়ান শুনছি প্রতি সপ্তাহে। এখন হচ্ছে সিনিয়ররা, আমার চাকরিটা আসলে আমি যদি কাজ হিসাবে দেখি তাহলে কিন্তু আমার ওই যে আপনি যেটা বললেন, আমি এটাকে এবিসি ভাষায় বলি, অ্যাটিটিউড, বিহেভিয়ার, কমিউনিকেশন, তখন কিন্তু এই জায়গাটায় আমাদের আসবে না। আমি যদি এটাকে নার্সিংটাকে প্রফেশন হিসাবে দেখি তাহলে কিন্তু এটাকে আমি যদি মনে প্রাণে ধারণ করি, শুধু যে আমার জবের জন্য আমি আসছি, মাস গেলে বেতন পাবো, এটা না। নার্সিং ইজ এ প্রফেশন। তো আমি যদি আমার মধ্যে এটাকে ধারণ করি তখন কিন্তু অটোমেটিক্যালি আমার চেঞ্জ আসবেই, আমার বিহেভিয়ারেও চেঞ্জ আসবে। আমি যতই ব্যস্ত থাকি হয়তো বা আমি বলবো কাইন্ডলি আমাকে 1 মিনিট সময় দেন, 2 মিনিট সময় দেন, অথবা আমি বিজি আছি স্যার, আমি আমাকে আসছি আপনার কাছে, এই কাজটা কমপ্লিট করে আসছি। এইভাবেই কমিউনিকেশনটা হবে। এতটুকু যারা করেন, এত বাস্তবতা, সীমাবদ্ধতার মধ্যে, আমরা তো বারবার সীমাবদ্ধতার কথা বলছি, তারা কিন্তু কোথায় জানি একটা জায়গা করে ফেলেন রোগীর মনে। ওই অল্প সময়ের মধ্যে দেখবেন যে তার কথা ভুলতে পারেন এবং একটি সংযোগ তৈরি হয়ে যায় স্থায়ী সময়ে। এটার সাথে অ্যাটিটিউডটা, যে জায়গাটা আমরা কথা বলছি, আমাদের কিন্তু 95% নার্স এখনো ফিমেল। সো ফিমেলদের কিন্তু পারিবারিক স্ট্রেস, সামাজিক স্ট্রেস, এবং যেখানে আমরা কাজ করছি সমপর্যায়ে একটা মেল যেভাবে কাজ করতে পারছে, একটা ফিমেল কিন্তু এভাবে কাজ করছে না। আমার বলা উচিত না, তারপরেও অ্যাজ এ সিনিয়র হিসাবে বলি, আপনি যদি দেখেন ইভেন ঢাকা মেডিকেল একজন ব্রাদার ডিউটি করছে আর একজন ফিমেল নার্স ডিউটি করছে। ব্রাদারটা কিন্তু কাজ করলে কতটুকু ডেডিকেশন নিয়ে করছে, যারা কাজ করছে কলিগরা তারা বলতে পারে, বাট ফিমেলটার উপরে কিন্তু অনেক সময় যারা জুনিয়র লেভেল থাকে পুরা দেখা যায় 50টা পেশেন্ট আছে পড়ে আছে। সো ওই জায়গাটায় কিন্তু সে তার আপ্রাণ চেষ্টা করলেও কিন্তু সব সময় পোলাইট, মানে পুরুষতান্ত্রিক সমাজের যে চরিত্র সেটি সেখানেও ফুটে ওঠে। মানে সব জায়গায় আমরা এটা ফিল করি, সব জায়গায় এটা ফিল করি। তারপরেও মনে করেন যে এইটা একটা ব্যাপার আছে কিন্তু স্ট্রেস, আমি কতক্ষণ আগায় যাব। যোগ করতে চাই সেটা হচ্ছে যে আসলে মেল নার্স বা ফিমেল নার্সের জন্য যে স্ট্রেসটা, আমি যদি ফ্যাসিলিটির কথা চিন্তা করি, যে কারণে আসলে আমার দীর্ঘদিন থেকে মনে হচ্ছে যে রোগীর সাথে একটা অসদাচরণ হচ্ছে বা ব্যবহার যেভাবে করা আমরা কাঙ্ক্ষিত মাত্রায় সেই ব্যবহারটা করতে পারছি না। দেখুন, ঢাকা মেডিকেলের যে জায়গাটাতে ঢাকা মেডিকেল অবস্থিত, সেখানকার যে নার্স এখন খুব সম্ভবত 2700 নার্স রয়েছে। এই 2700 নার্স যারা রয়েছেন তারা কিন্তু যেখানে থাকছেন, তারা থাকতে হচ্ছে তাদের মিরপুরে, অথবা থাকতে হচ্ছে অনেক দূরবর্তী অঞ্চলে 60 ফিটে, যেখানে একটু কম দামে বাসা ভাড়া পাওয়া যায়, কম মূল্যে।
এবং তাদেরকে প্রতিদিন তাদের থাকার কোনো ওরকম সুযোগ সুবিধা নেই। থাকার জন্য দৃশ্যমান কোনো সুযোগ নেই। অল্প কিছু কোয়ার্টার পায়, কিন্তু বেশিরভাগ মানুষই পায় না। এবং তাদের আসার জন্য কিন্তু কোনো ট্রান্সপোর্টও নেই, তারা পাবলিক ট্রান্সপোর্টে আসে, যদি অফিসের কোনো বাস তাদেরকে দেয়া হচ্ছে না। তো এই বিরাট অংশের মানুষ যখন এই 1.5 ঘন্টা 2 ঘন্টা জ্যাম ভেঙে আসে এবং আপনি কিন্তু তাদের আবার ফিরছে একইভাবে। তো এই নারীদের জন্য আসলে আমরা পুরুষরা অনেক সময় উঠে যেতে পারি পাবলিক বাসে, কিন্তু এরকম এবং ঠেলাঠেলি পরিবারের করে পুরো যুদ্ধটা ওঠাটা- কিন্তু নারীকে নিতে হয়, কোনো ছাড় নেই। হ্যাঁ, এবং তার পরিবারকেও তারা সামলাতে হচ্ছে। যদিও আমাদের মেল নার্সরাও তাদের পরিবার সামলায়, শিফটিং ডিউটি করে, সেটা কথা না। কথা হচ্ছে যে এই যে তারা এইরকম স্ট্রেস নিয়ে আসছে এবং যাচ্ছে, এবং আমার মনে হয় সরকার যদি তাদেরকে ট্রান্সপোর্ট এবং আবাসনের ব্যবস্থা করে, সেক্ষেত্রে রোগীর সেবার মান অনেক বাড়বে, কারণ সে যথাসময়ে অফিসে আসতে পারবে। বেসরকারিতে এরকম ট্রান্সপোর্টেশন আছে তো? জি আচ্ছা, যারা মানে আদারওয়াইজ আমাদের হোস্টেল আছে, খুবই সুন্দর হোস্টেল থাকে বেশিরভাগ। কিন্তু আমি এবং পাশাপাশি শফিউল আজম, আপনার কাছে- চিকিৎসকদের যে 1 বছর মেয়াদী ফাউন্ডেশন ট্রেনিং আছে, নার্সের জন্য আসলে আমি মনে করি যে এখন একটা ফাউন্ডেশন ট্রেনিং করা দরকার, যে আমরা রোগীর সাথে কিভাবে কথা বলবো। হ্যাঁ, এটা আমাদের কারিকুলামে আছে, সেটা আমরা স্টুডেন্ট লাইফে পেয়েছি, কিন্তু কর্মজীবনে আমি মনে করি এটা ইনক্লুড করা দরকার। আমি আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাই, যে আমরা সবসময় যে অভিযোগটি শুনি যে নার্সের দায়িত্ব আসলে কি, আর নার্সকে দিয়ে কি করানো হচ্ছে। একটি হাসপাতাল কর্তৃপক্ষ তার আরও আনুষঙ্গিক কাজ, লেখালেখি, স্টোর কিপিং, আর অনেক বিষয়, মানে এটির একটু এক্সাম্পল আমাদেরকে দিতে পারেন? হ্যাঁ, এটির খুব সুন্দর একটা এক্সাম্পল আমরা বলতে পারি। যেমন আমি যদি দেখি যে চিটাগং মেডিকেল এখন 1300 নার্স আছে, কিন্তু সেই 1300 নার্স কিন্তু আপনি একই সাথে পাচ্ছেন না। আমি যদি তার রোস্টার অনুযায়ী, যেহেতু আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে হয়, অফিস করতে হয়, তাকে সকাল বিকাল এবং রাত 3 ভাগে ভাগ করতে হয়। তার মানে এক শিফটে আমি সর্বোচ্চ 600 পাচ্ছি, এবং সাপ্তাহিক ছুটিও ম্যানেজ করতে হয়। বিকালের শিফটে হয়তো 350, রাতের শিফটে 200-250, এরকম আমার কমে যাচ্ছে। এই যাদের কমে যাচ্ছে, সে তার মধ্যে আবার স্টোর কিপিং, তারপরে পেশেন্ট এন্ট্রি, এরপরে রোগীর যে ওষুধগুলো বাকি সেগুলো আবার এরকম স্লিপে করে অনেক জায়গায় লিখে দিতে হয় যে ওষুধগুলো সাপ্লাই নেই। এর পাশাপাশি বেড কয়টা সেটার হিসেব রাখতে হয়, কতজন রোগী পলাতক, এরপর আবার ডায়েট চার্ট মেনটেন। তো এই বিষয়গুলো আসলে যদি এই আনুষঙ্গিক কাজগুলো তো আসলে আপনার দায়িত্ববোধের মধ্যে পড়ে আমাদের না সেই অর্থে। যেই পেশেন্ট আমার 1300 নার্সের বিপরীতে আমার 3000 পেশেন্ট আছে, এবং এক শিফটে আপনি যেখানে অন্যান্য প্রতিষ্ঠানে কিন্তু না, কিন্তু আপনি যদি বাদ দেন, মানে আপনি 3000 এই রেশিওর ভিতরে আমি গেলাম না, এই কাজটা নার্সের কিনা, এই কাজটা নার্স বাংলাদেশে নার্সদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে কিনা সহায়ক জনবল না থাকার কারণে? যেহেতু বেডসাইড নার্স এবং আমাদের আলাদাভাবে নার্সিংয়ের কোনো যে এই যে কাজগুলোর কথা বলছেন, যে কাজগুলো ভাগ করা নেই, এখন আমাদের নার্সদের দিয়ে করাচ্ছে, সবগুলো কাজ এখানে নার্সিংয়ের না। ধন্যবাদ। জিন্নাতারা মিষ্টি, আপনার কাছে জানতে চাই যে আমাদের তো বাংলাদেশে কারিকুলামে আমরা যাই পড়ি, আমরা আসলে অন্যরকম গল্প আসলে দেখি, আবার এই কারণে সুইচিংও হয়। আমি যেমন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং পড়ে সাংবাদিকতা করছি, আবার অন্য একজন হয়তো অন্য একটি সাবজেক্ট পড়ে আবার ব্যাংকে যাচ্ছে। কিন্তু আমি যদি কোর্স কারিকুলামের কথা বলি, যে আপনি আপনার নার্সিং সাবজেক্টে যা পড়ে এসছেন, এখানে আপনি যেহেতু আরও খুব সংবেদনশীল বা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় আইসিইউতে কাজ করছেন, যেখানে মানুষের জীবন মৃত্যুর প্রসঙ্গ, সেখানে আপনি কাজ করতে গিয়ে কি দেখলেন আসলে, যে আপনি আসলে কি শিখে আসলেন, আর এখানে কতটুকু দেয়া যাচ্ছে, আরও কত জানার দরকার ছিল, এই জায়গাতে কি গ্যাপ দেখতে পান? আমি যা শিখে এসেছি আইসিইউতে যখন কাজ করতে যাই, তখন হচ্ছে কিছুটা ইমপ্লিমেন্ট করতে পারি, আর কিছুটা ইমপ্লিমেন্ট করার আমার সুযোগ হয় না, কারণ আমার কোর্স কারিকুলামে যতটুকু পাই, কিন্তু আইসিইউতে যখন কাজ করছি তার থেকে অনেক ভাস্ট আমাকে কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের যথাযথ ট্রেনিং দরকার, বা এই বিষয়ে যখন আমি জব সেক্টরে প্রবেশ করছি তারপরে এই বিষয়ে আমার আরও কিছু ট্রেনিং বা আমার আরও জানার দরকার। সেক্ষেত্রে ওই যে ভাইয়া যে কথাটা বললো যে 1 মাসের কিছু ট্রেনিং হয়, হ্যাঁ, ডিজিএনএম আমাদেরকে আইসিইউ এর উপরে বা ক্রিটিক্যাল কেয়ারে যেই ডিপার্টমেন্টগুলো আছে এগুলোর কিছু কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করে, কিন্তু সেটা খুবই কম সংখ্যক মানুষ পেয়ে থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে যারা ট্রেনিং করছে তারা হয়তো সামহাউ সেখানে থাকতে পারছে না, বা তাদের সাথে সেটা সুটেড হচ্ছে না, তখন তারা সুইচ করে অন্য কোনো ডিপার্টমেন্টে চলে যাচ্ছে। এই ধরনের জটিলতা আসলে তৈরি হয়। তো এখন বাংলাদেশে বর্তমানে আমাদের MSN প্রোগ্রাম চালু আছে নিয়ানারে, যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম সরকারিভাবে মাস্টার্স কোর্স যেখানে রান করা হচ্ছে, সেটা একটা কোরিয়ান ইয়নসে ইউনিভার্সিটির কারিকুলাম অনুযায়ী করা। সেখানে 6টা ডিসিপ্লিন আছে। সেখানে যে সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে সেগুলো সবই হচ্ছে যে অ্যাডভান্স নার্সিং কারিকুলাম। তো সেখান থেকে অনেক স্টুডেন্ট বের হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী তারা কাজ করতে পারছে না। আমি যা শিখে আসছি, আমি যখন গভর্নমেন্ট হসপিটালে যাচ্ছি দেখা যাচ্ছে যে আমার পরিবেশ, আমার ইকুইপমেন্টের স্বল্পতা,
কিংবা আমি যেভাবে কাজ করতে চাচ্ছি এই যে আমার জনবলের ঘাটতির জন্য সেভাবে করতে পারছি না। তো এর জন্য আমাদের আরো কিছু হচ্ছে ট্রেনিং বা ফাউন্ডেশন ট্রেনিং এইসব যদি মানে আর সেটা আপনারা প্রত্যাশা করেন কিন্তু পাচ্ছেন না। হ্যাঁ, এটা আমাদের দরকার। সেলিনা আক্তার, আপনার কাছে জানতে চাই যে এই যে আইসিইউতে কাজ করছেন জিন্নাতারা মিষ্টি, বাংলাদেশের সর্বোচ্চ যে হাসপাতাল আমরা বলি, সর্ববৃহৎ বা যেভাবে বলি না কেন, আপনি কাজ করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। মানে এই যে আপনি উপমহাব্যবস্থাপক হয়েছেন এবং আপনার চিকিৎসক যারা আপনার টিমমেট আছে তাদের সাথে কথা বলেছে, তাদের একটা আস্থা আছে আপনার কাছে। জি। তিনি বলছেন যে তাদের দেখা একজন ভালো নার্স হিসেবে আপনি কাজ করছেন। আপনি কি গ্যাপ দেখেন সরকারি এবং বেসরকারির মধ্যে? আপনি নিজেকে আস্তে আস্তে কোথায় নিয়ে যেতে পারলেন, সেটার জন্য আপনাকে কি করতে হলো, আর সরকারিতে কোন ঘাটতিটা আছে সেটি যদি একটু কম্পেয়ার করে আমাদের বলেন। আমি প্রথমে বেসরকারি কথা বলবো। বেসরকারি আমরা সবসময় ফোকাস করি পেশেন্ট ওরিয়েন্টেড, পেশেন্ট যেহেতু এখানে একটা বাণিজ্যের বিষয় আছে আর কি, হাসপাতাল কর্তৃপক্ষের দিক থেকে যদি আমি বলি, এটা তো ডেফিনেটলি আছে। প্লাস হচ্ছে আমাদের যেই পেশেন্টগুলো আগে দেশের বাইরে চলে যেত, সেই পেশেন্টগুলো কিভাবে দেশের মধ্যেই ভালো সেটাও একটা চিকিৎসা এবং সেবা পেতে চিন্তা পারে, আপনাদের এটাই মাথায় আমাদের মাথায় থাকে। আর আর আমাদের মেনলি কাজ করা, আমাদের নার্সরা যখন আসে, আমরা একটা জিনিস মাথায় সবার আগে ঢুকাই দিতে চাই, যেটা পেশেন্ট স্যাটিসফ্যাকশন। জি, পেশেন্ট সেফটি একটা বড় একটা জিনিস, যেটা পুরো ওয়ার্ল্ড নার্সিং হচ্ছে এটা নিয়ে কাজ করছে। পেশেন্ট সেফটি। কিন্তু আমাদের কি কোনো বেসরকারি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান আছে যেখানে আপনি চাইলে আপনার মান উন্নয়নের জন্য যেতে পারবেন? হ্যাঁ, আমাদের দেশে এখন ক্রিটিক্যাল কেয়ার নার্সিংয়ের একটা ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং, এটার একটা কোর্স করা হয়েছে। এটা কুমুদিনী যে মেডিকেল কলেজ আছে, এদের সাথে যে নার্সিং কলেজ আছে, এরা একটা অ্যাটাচমেন্টে এই ট্রেনিংটা করে 1 বছর, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং। এটা আছে, এটা করা যায়। প্লাস হচ্ছে আমরা বেসরকারি হসপিটাল যেটা করি, এটা আমাদের নিজেদের জন্যই করতে হয়, অর্গানাইজেশনের স্বার্থে। এভরিডে যেমন আমাদের হসপিটাল আমরা যেটা করি, আমাদের একটা নার্সিং ট্রেনিং সেল আছে। আচ্ছা, যখন আমরা নার্সদের রিক্রুট করি, আমাদের কন্টিনিউয়াস উইকলি হচ্ছে 5 ডেজ ট্রেনিং থাকে। 2 দিন হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং, 3 দিন হচ্ছে ক্লাস রুম ট্রেনিং। প্রতিদিনই থাকে? প্রতিদিন মিন্স 5 ডেজ, স্যাটারডে টু ওয়েডনেসডে। এটা কি সরকারিতে এরকম থাকে? সরকারিতে এরকম কিছু আছে? না, সরকারিতে এরকম আচ্ছা, বলেন। এটা হচ্ছে আমাদের ইন সার্ভিস, এটা ম্যান্ডেটরি ট্রেনিং। এভরি নার্সকে ওই ট্রেনিংয়ের আওতায় যেতে হবে। এটা আমরা এভরি মান্থে আমরা এটাকে ক্যালকুলেশন করি কত আওয়ার্স ট্রেনিং হয়েছে। যারই কম হয় তাকে কল করা হয়। এটা ম্যান্ডেটরি ট্রেনিং, এটা করতেই হবে। কিন্তু রোগী কি আপনাদেরকে কোনো মার্কস বা মূল্যায়ন এরকম কিছু কি আছে? হ্যাঁ, আমাদের ফিডব্যাক আছে। রোগীরাদের কাছে আমরা কন্টিনিউয়াসলি ফিডব্যাক নেই, ভার্বাল। ইভেন যদি কেউ ভার্বাল একটা আমাদের ফিডব্যাক দেয়, না, সেটাও এটা আমরা কি এমন যে আপনি নিচ্ছেন ব্যাপারটা এরকম না, কর্তৃপক্ষই নেই? না, কর্তৃপক্ষই নিচ্ছে। আমাদের একটা প্যারামিটার আছে? প্যারামিটার আছে ফিডব্যাকের। সেটা আমার ওপিডি পেশেন্টও হইতে পারে, আইপিডি পেশেন্টও হইতে পারে। মানে আপনি একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে আসলে সার্ভিসও করে যাচ্ছেন। এবং এই ট্রেনিংটা করে আমাকে কিন্তু একটা ক্রিটিক্যাল এরিয়া নার্স তৈরি করতে যথেষ্ট সময় লাগে। কত বছরের এসে জার্নি? আমি বলবো মিনিমাম 3 ইয়ার্স প্লাস হলে আমি তাকে বলতে পারি যে নাও শি ইজ ক্যাপাবল। তার আগে কিন্তু এভরি টাইমে আমাকে আন্ডার অবজারভেশন রাখতে হয় সিনিয়রদের। আর এই জায়গায় আমরা একটা বড় প্রাইভেট অর্গানাইজেশন যে জায়গাটা গ্যাপ পাই, যখনই এত কষ্ট করে একজন নার্সকে আমরা ওই পর্যায়ে নিয়ে আসি, তখন দেখা যায় তার চিন্তা থাকে জব সুইচ করার। সেটা জব হয়, আদারওয়াইজ অনেক সময় গভর্নমেন্টে চলে যায়। তো সেই জায়গাটায় আমি বলবো বেটার আছে। তারপরেও আমি বলবো তাও তো ভালো যে কোনো না কোনো জায়গা থেকে তৈরি হচ্ছে, সেখানে যাক অন্তত। কিন্তু মানে আমি বলবো যে প্রাইভেট অর্গানাইজেশনগুলো, এটা আসগর আলীর প্রেক্ষাপট থেকে বলছি না, এটা সব প্রাইভেট থেকে বলছি। একটা সময় কিন্তু বাংলাদেশে আমরা যখন জুনিয়র হিসেবে কাজ করেছি, প্রাইভেটে ছিল হায়ার স্যালারি, গভর্নমেন্টে ছিল লেস স্যালারি। তো নার্সরা কিন্তু অনেক সময় এই যেতে চাইতো না, বেসরকারিতেই থেকে যেত, রিটেনশন ওখানে ছিল। এখন যে কিন্তু গভর্নমেন্টের ফ্যাসিলিটিস বেশি হয়েছে, সেকেন্ড ক্লাস অফিসার হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রাইভেট অর্গানাইজেশনে সেকেন্ড ক্লাসের যে মর্যাদাটা, এটা কিন্তু পায় না। এবং স্যালারি স্ট্রাকচারটাও কিন্তু ওটার সাথে সেই দিক থেকে ভালো হলেও প্রশিক্ষণের জায়গা, তার তৈরি হওয়ার জায়গাগুলো কিন্তু সেভাবে হয়নি সরকারিতে। জি জি, আমি আপনার কাছে আসবো। শফিউল আজম শাকিল, আপনার কাছে জানতে চাই যে আপা একটি প্রসঙ্গ তুলেছেন যে রোগীর বিদেশ চলে যাওয়া এবং সেটি মাথায় থাকা। কর্পোরেট হাসপাতালগুলোর কিন্তু এই ধরনের একটা প্রতিযোগিতা থাকে যে ওই রোগীকে আমি কিভাবে রাখতে পারি। আপনি দেখবেন যে যারা বিশেষ করে ভারতে যায় বা মালয়েশিয়াতে যাচ্ছে বা থাইল্যান্ডে যাচ্ছে, তারা একজন ডাক্তারের থেকে কিন্তু নার্সের গল্প এসে বেশি করে। মানে ব্রাশ করিয়ে দিয়েছে, কাছে বসেছে, কথা বলেছে, মানে কি সেবা পেয়েছে তার থেকে
ওই জিনিসটা তার মাথা থেকে আসলে যায় না, এবং সত্যিকার অর্থে সেটা কিন্তু সে বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে আসে। মানে ওই সেই রোগী কি আসলে ওই ফিল থেকে কি আসলে সরকারি হাসপাতালে একটা নার্সকে ওই চোখ দিয়ে আসলে দেখে কিনা, এবং আসলে রোগীর সাথে ওই গ্যাপটা কিভাবে আসলে হয়ে যায়, বা রোগীদের পক্ষ থেকে কত ধরনের যন্ত্রণার কারণ হয় যে আপনারা ইরিটেটেড হয়ে যান? আসলে আমাদের এখানে তো পেশেন্টের আমাদের আধিক্যতা একটু বেশি, এবং আমাদের একটু বেশি না, মানে সীমাহীন বেশি বলবো। আমাদের এই সীমাহীন বেশি পেশেন্টকে নিয়ে আমাদের মোকাবেলা করতে হয়, এবং আপনি এই যে পেশেন্ট আমাদের প্রতি ইরিটেটেড হয়ে যাওয়া, বা অনেক সময় আমরা একটু ইরিটেটেড, যেই সব ভিডিও ফুটেজ মাঝে মাঝে আমরা পাই যে আমাদের নার্সদের আচরণের ঘাটতি যেগুলো আমাদের চোখে সামনে এসে দাঁড়ায়, এর যে বড় বড় অনেকগুলো কারণ আমরা জানি। তো সেগুলো আসলে অনেক সময় যে একই প্রশ্ন আমরা রোগীদের থেকে রিপিটেডলি পাই, এগুলো হাসপাতালে যেমন হসপিটাল ম্যানেজমেন্টে যারা এমপিএস করেছে, মাস্টার্স অফ পাবলিকে, তাদেরকে যেগুলো পড়ানো হয় যে হাসপাতালের ডিরেকশনগুলো থাকতে হবে চোখের সামনে যাতে রোগী সহজেই পেয়ে যায়। তো একজন নার্স যেখানে একসাথে তিনি প্রায় 50-55 জন রোগী মেডিসিন ওয়ার্ডে অনেক সময় সেবা দিয়ে যাচ্ছেন, তাকে যদি বারবার স্বাভাবিক কোনো প্রশ্নের উত্তর দিতে হয়, তিনি তখন একটু বিরক্ত হয়ে যেতে পারেন, যদিও এটা হওয়া উচিত না, যেহেতু রোগী জানে না বলেই তো আমাকে জিজ্ঞেস করে। তো এই ক্ষেত্রে আমরা ওই হসপিটালের ডিরেকশনগুলো, কোথায় কোন সেবা পাওয়া যায়, কোথায় এই সিটিজেন চার্টার যেটাকে আমরা বলি, এটা যদি দৃশ্যমান জায়গায় বারবার রাখা হয়, তাহলে আমার মনে হয় রোগীকে মানে রোগীর ক্ষেত্রে অবশ্যই সেটা প্রাসঙ্গিক, সেই প্রশ্নগুলো বারবার নার্সকে এসে করবে না, তিনি হয়তো অনুসন্ধানীতে করবেন, তথ্য কেন্দ্রে যিনি আছেন তাকে করবেন। এই প্রশ্ন সামনে তো নার্সকে পান, তাকেই তিনি প্রশ্নটা করে থাকেন। আমি আরেকটি বিষয় জানতে চাই যে জিন্নাতারা মিষ্টি, আপনার কাছে, যে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা সরকারি যে আইসিইউগুলো আছে, সেখানে একটি ভয়ঙ্কর একটি ব্যাপার হচ্ছে সংক্রমণ, যে কারণে আসলে একটা 20% সংক্রমণের শিকার একজন রোগী আইসিইউতে ঢুকে উল্টো আসলে 60% সংক্রমণ নিয়ে ফিরে আসে এবং মৃত্যুর দিকে ধাবিত হয়। যে ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলো অনেক বেশি এই বিষয়টাতে অনেক বেশি ফোকাস দেয়। সরকারিতে আপনারা নার্স হিসেবে, আইসিইউ এর নার্স হিসেবে সংক্রমণ ইস্যুতে আপনাদের কোনো ট্রেনিং বা মানে এই জায়গাতে গুরুত্ব কতটুকু দেওয়া হয়, বা আপনারা কতটুকু জানেন এই বিষয়ে? সরকারি হসপিটালগুলোতে সংক্রমণ বিষয়ক যে ট্রেনিং, ইনফেকশন কন্ট্রোল ট্রেনিং, এটা হয় মাঝে মাঝে, কিংবা জাইকা কোইকা এরা কিছু ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে, কিন্তু সেটা খুবই সীমিত আকারে, যেটা আমাদের জন্য সাফিসিয়েন্ট না। আপু যেরকম বলছিল যে প্রাইভেট হসপিটালের চিত্র ভার্সাস হচ্ছে যে গভর্নমেন্ট হসপিটালের চিত্র, আমি গভর্নমেন্ট আসার আগে তো আমি একটা কর্পোরেট প্রাইভেট হসপিটালে জব করেছি। সেক্ষেত্রে এই যে প্রতিদিন একটা ট্রেনিংয়ের তাদের ব্যবস্থা, ইনফেকশন কন্ট্রোলের একটা স্ট্রিক্ট নিয়ম কানুন, কিংবা দেখা যাচ্ছে যে সপ্তাহে সেগুলো তো বা চেঞ্জও হচ্ছে, যেটিতে আপনি চলে যাওয়ার পর তো আর কিছু পাচ্ছেন, আপডেটেড কি আসছে, রুলসগুলো তাদেরকে বারবার ইনফর্ম করা হচ্ছে, কিন্তু আমাদের গভর্নমেন্ট হসপিটালে আমরা কিন্তু সেটা প্রপারলি পাচ্ছি না। সেই সেক্টরটাই হয়তো বা যেভাবে হচ্ছে রান করা দরকার সেইটারও জনবল নেই আমাদের, বা ট্রেনিংয়ের ব্যবস্থাগুলো হচ্ছে না। ওই যে কিছুটা জায়গা কইকা আমাদেরকে যতটুকু হচ্ছে হেল্প করছে, তার মাধ্যমে আমরা কিছুটা ইমপ্রুভ করতে পারছি। আরেকটু ছোট বিষয় জানতে চাই, যেহেতু ভালো হয়েছে যে আপনারা দুজন আইসিইউতে কাজ করা অভিজ্ঞ নার্স এখানে এসছেন, যে আমরা বলা সত্ত্বেও, মানে আমরা দেখি না যে আপনি বলছেন যে আমি অ্যাটেন্ডেন্ট রাখি না, কিন্তু আমরা কিন্তু দেখি আইসিইউতে কী হয়, ঢাকা মেডিকেলে দেখবেন যে প্রত্যেকটা বেডের পাশে আপনি কোনো একটা পোশাক হয়তো দিয়েছেন তাকে সংক্রমণ এড়াতে, কিন্তু থাকেই, কিন্তু আবার এটা রোগীও সেরকম এক্সপেক্ট করে। মানে যে ব্যত্যয়গুলো কোনোভাবেই বেসরকারিতে আপনি দেখে আসেননি বা আপা হয়তো দেখছেন না, হরহামেশা সে ব্যত্যয়টা ঘটে যাচ্ছে ঢাকা মেডিকেলে। সেটা কি কি ঘটে সেটা যদি বলেন, এবং রোগী হয়তো নিজেও জানে না যে আমি আমার অজান্তেই আমি প্রাণনাশের কাজ করে আসলাম আমার স্বজনে, সেই কারণগুলো কি কি হয়? এক্ষেত্রে আমি যদি বলি, আমাদের গভর্নমেন্ট হসপিটালে যে পেশেন্টগুলো আসে সেটা অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে, বেশিরভাগ পেশেন্টই প্রত্যন্ত অঞ্চল থেকে আসে। আবার অ্যারোগেন্ট লোকজনও আসে, আবার খুব প্রভাবশালী, হয়তো হ্যাঁ প্রভাবশালী একটা আইসিইউ চাই, যে আইসিইউ দরকারই নাই, হয়তো আগে চাইলো যে ঢাকা মেডিকেলে ঢুকে। সব ক্লাসের পিপল আসে, একদম হচ্ছে যে রিচ থেকে শুরু করে, মানে সংক্রমণ বাড়ার ক্ষেত্রে কতগুলো কাজ ভুল তারা করে ফেলে আপনাদের চোখে দেখেন?
তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা বারবার তাদেরকে হচ্ছে যে বলতে চাচ্ছি যে আপনারা এইভাবে আসবেন না, একটা গাউন পরে আসেন, হ্যান্ড স্যানিটাইজ করেন, বাট তাদের কাছে এটা মনে হচ্ছে তখন তাদের কাছে পেশেন্ট প্রায়োরিটি, হ্যাঁ আমি আমার পেশেন্টকে যাব, একটু ছুবো, একটু দেখবো, এটাই তাদের কাছে অনেক কিছু। আমাদের কথাগুলো তারা হচ্ছে গুরুত্ব দিচ্ছে না, জুতা পরে কিংবা- ঢুকে যাচ্ছেন। হ্যাঁ, বাইরের জুতা পরে জোর করে ঢুকে যাচ্ছে, তারা আমাদের কথাগুলো শুনছে না, কিংবা এদেরকে থামানোর জন্য যে ব্যবস্থাটা দরকার, আমাদের প্রপার হচ্ছে সিকিউরিটির যে চেইন দরকার, সেটাও হয়তো বা কম আছে, তাদের আপনারা এই কথা ধরনের শুনছে না। অস্বস্তিতে থাকেন যে থামালে আবার কোন বিড়ম্বনায় পড়েন, সেটিও তো হয় অনেক। হ্যাঁ, এই যে আরেকটা কথা ভাইয়া যেটা বলছিল যে প্রাইভেট হসপিটালে হচ্ছে পেশেন্টের যে অ্যাটেন্ডেন্স থাকে তারা কিন্তু যথেষ্ট পোলাইট থাকে, সেটা যে কারণেই হোক, বাট গভর্নমেন্ট হসপিটাল কিন্তু অনেক সময় আমরা সেই পোলাইটনেসটা দেখি না। আমি একটা মিস্টেক করছি যখন প্রাইভেট হসপিটালে দেখা যাচ্ছে পেশেন্ট অ্যাটেন্ডেন্স সেটা কমপ্লেইন করছে, গভর্নমেন্ট হসপিটাল কমপ্লেইনের কোনো সুযোগ নাই, ঝড় তুলছে। সোজা হচ্ছে যে তেরে আসবে ডক্টর নার্স, এদের দিকে হচ্ছে যে মারমুখী আচরণ করবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরাও কিন্তু একটা ভয়ে থাকি, বলছি যে আপনি এভাবে আসবেন না, আপনি একটা গাউন পরে আসেন, হ্যান্ডটা স্যানিটাইজ করেন, একটা গ্লাভস পরেন, মাস্ক পরেন, কিন্তু আমি কতবার বলবো, দেখা গেল 2বারের বেশি বলে ফেলেছি, আবার তখন ওভারঅলই বাংলাদেশের মানুষের মধ্যে ওই react করছে। সেন্সটা নাই যে আমি আমার স্বজনের বা রোগীর যিনি নার্স মানে যিনি আইসিইউতে বা সাধারণ ওয়ার্ডে আছেন তার যে ক্ষতি করে ফেলছে সেটা আসলে ভাবছেন না। ওখানে বসেই তো আমরা ওয়ার্ডেই তো দেখি বসে কমলা খাচ্ছে, আপেল খাচ্ছে, একসাথে আড্ডা দিচ্ছে, মানে কি না করছে আর কি। সেটা নিজের জন্য ক্ষতি নিয়ে যাচ্ছে, নজোক্রোমিয়াল ইনফেকশন যেটাকে বলে, যেটা এই কারণে হয়ে থাকে। আমি আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাই যে আপা যেমন বলছিলেন যে বেসরকারি সরকারি এটি কম্পেয়ার করছিলেন, আমরা যত নার্সকে আসলে চিনি দেখেছি শুনি যে সিনিয়র স্টাফ নার্স মানে এটা কি এমন যে খুব অল্প বয়সে সিনিয়র হয়ে যায়? সিনিয়র যদি হয়ে যায় তাহলে তারপরের ডেজিগনেশন কি, নাকি এই ডেজিগনেশন কেন্দ্রিক আসলে সীমাবদ্ধতা সরকারিতে আছে? সিনারিওটা কি? দারুণ একটি প্রশ্ন করেছেন। সবাইকে সিনিয়র স্টাফ নার্স হিসেবে দেখছেন, আসলে আমরাও একই যে ব্যাপারটাই দেখছি। আপনি দেখেন যে বাংলাদেশে এখন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটা আছে, যেটা আগেও ছিল। তারপর 2008 সাল থেকে বাংলাদেশে বিএসসি ইন নার্সিং চালু হয়েছে, 4 বছর মেয়াদি। এরপর বাংলাদেশে পোস্ট বেসিক বিএসসিও আছে, অর্থাৎ যারা আগে ডিপ্লোমা করেছে তারা 2 বছর করে পোস্ট বেসিক করে বিএসসি হচ্ছে। কিন্তু এই 3 ক্যাটাগরির নার্সকেই আপনি নিয়োগ দিচ্ছেন সিনিয়র স্টাফ নার্স হিসেবে। ও মানে তার এন্ট্রিটাই সিনিয়র স্টাফ নার্স হিসেবে। ও অর্থাৎ এই পদবি তাদের কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভিন্ন ভিন্ন কোনো পদবি কিন্তু তাদের জন্য নেই। যে ডিপ্লোমা এই সিনিয়র স্টাফ নার্স হয়ে কি তিনি বিদায়ও নেন? অনেকেই আছেন এই সিনিয়র স্টাফ নার্স পদে থেকেই বিদায় নেন, এবং শুধু তাই না, তাদের যে আমাদের যে নার্সিং সেবার যে লোকজন, অর্থাৎ যারা হাসপাতালের যে নার্স, হাসপাতালের নার্সদেরকে সংযুক্তি দিয়ে নার্সিং শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। অর্থাৎ বাংলাদেশে এখন প্রায় 67টি সরকারি বেসরকারি সরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, এবং এই নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা শিক্ষা দানে জড়িত তারা কিন্তু বেশিরভাগই সিনিয়র স্টাফ নার্স। তাদের পদটা যদি ওই শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের এগেনস্টে যদি নিয়োগ হতো, তাহলে কিন্তু আমি এই শূন্য পদগুলো আমার হাসপাতালে পেতাম, আমি হাসপাতালে আরও বেশি নার্স পেতাম। তাদের জন্য সেখানে পদ রয়েছে, কিন্তু তাদের পদায়ন নেই। এছাড়া আমরা আরও যেটা দেখি যে ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী, যেমন বাংলাদেশের সকল সরকারি কলেজে প্রভাষক, সহকারী অধ্যাপক, এই যে সহযোগী অধ্যাপক, এই যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু বাংলাদেশের সরকারি নার্সিং কলেজগুলোতে নেই। আমরা যে আন্ডার গ্রেড স্টাডিতে আমরা যখন দেখি যে স্টুডেন্টদের থিসিস করতে হয়, কিংবা পোস্ট গ্রেডে যেমন নেএনআরে, সেখানকার শিক্ষকরাও কিন্তু সংযুক্তিতে। তাহলে এই যে শিক্ষার্থীরা তারা কখনো প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এদের স্পর্শে যেতে পারছে না, এতে কিন্তু তাদের মনটাও সেভাবে আসলে বৃহৎ হয়ে বা একটা ব্রড সেন্সে তারা আসলে বেশি কিছু শিখতে পারছেন। এবং তাদের থিসিসে যে সুপারভাইজারদের নাম লিস্ট, আমি যেমন নিপসমে পড়েছি, সেখানে আমাদের সুপারভাইজারদের জন্য মিনিমাম সহকারী অধ্যাপক হতে হয়, কিন্তু একজন নার্সিং ইনস্ট্রাক্টর দেখা যাচ্ছে যে এইসব প্রতিষ্ঠানের থিসিসের সুপারভাইজার হচ্ছেন, যেটা আসলে ইথিক্যাল না। জিন্নাতারা মিষ্টি, আপনার কাছে জানতে চাই যে আপনি বেসরকারি সরকারি দু জায়গাতেই কাজ করেছেন, একেবারে বাংলাদেশের বেসরকারি সরকারি স্বায়ত্তশাসিত সব কিছুর ঊর্ধ্বে উঠে মানে নার্সদের মানোন্নয়নের জন্য কোন জায়গাতে সরকারের ইন্টারভেনশন দরকার বলে আপনার মনে হয়? বাংলাদেশের নার্সদের তো এখন এডুকেশনাল যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে যে কয়েকটা ক্যাটাগরি হয়ে গেছে, লাইক হচ্ছে যে ডিপ্লোমা সায়েন্স ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি আছে, বিএসসি ইন নার্সিং সায়েন্স আছে বেসিক, আরেকটা হচ্ছে পোস্ট বেসিক, দেন হচ্ছে যে এমএসএন আছে।
তো যদি এন্ট্রি পোস্ট যেটা আমাদের সিনিয়র স্টাফ নার্স আছে সেক্ষেত্রে যদি কিছুটা চেঞ্জ করা যায় সেটা একটা যুগোপযোগী সিদ্ধান্ত হতে পারে বলে আমি মনে করি। দেন হচ্ছে আরও কিছু করা যেতে পারে, লাইক হচ্ছে আমি যখন গভর্নমেন্ট জবে ঢুকছি তারপরে তো আমি শিক্ষা গ্রহণ করছি, পোস্ট বেসিক করছি কিংবা MSN করছি, আমাদের অনেক নার্সরা এখন PhD হোল্ডার আছে। তো আমার হচ্ছে এডুকেশনাল ক্রাইটেরিয়া অনুযায়ী তাদেরকে যদি কিছু সুযোগ সুবিধা, ইনক্রিমেন্ট বা পোস্ট পজিশন চেঞ্জ করা যায় তাহলে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন তাদের ভিতরে কাজ করবে, বা তারা যে পড়াশোনাটা যেভাবে করে আসছে সেটার একটা প্রপার ইমপ্লিমেন্ট করার জায়গা তারা পাবে বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ সেলিনা আক্তার, আপনার কাছে পরামর্শ জানতে চাই। আসলে এবার ওয়ার্ল্ড ওয়াইজই নার্সদের নিয়ে কাজ করার জন্য বলেছে, যেটা ইন্টারন্যাশনাল নার্সিং কাউন্সিলই এবার যেটা বলেছেন যে ওনারা যে থিমটা দিয়েছে কেয়ারিং ফর নার্সেস স্ট্রেংথেন ইকোনমিক্স, এটাকে আমরা যদি কয়েকটা ধাপে বলতে চাই তাহলে প্রথমেই কিন্তু ওনারা বলেছেন যে বেনিফিটস, যে নার্সদের যে স্যালারি স্ট্রাকচার আছে এটা গভর্নমেন্ট বা প্রাইভেট কোনো প্রতিষ্ঠান না, যে তাদের স্কিল এবং নলেজ দেখে তাদের যদি স্ট্রাকচারটা আমরা সুন্দরভাবে তৈরি করে দিতে পারি তাহলেও কিন্তু নার্সরা অনেকটাই স্যাটিসফাইড থাকবে। এবং নার্সদের কাজ করার জন্য অ্যাকচুয়ালি একটা সেফ অ্যান্ড সেফটি এনভায়রনমেন্ট খুবই দরকার। মানে এখানে মানে এই শব্দের সাথে জি, মানে সিনারিওটা কি যদি একটু সংক্ষেপে বলেন, কি হয় আসলে? কোন ইনসিকিউরিটি থাকে? যেমন আসা যাওয়ার নার্সরা অনেক ক্ষেত্রে, সময় রাতে নাইট কাজ ডিউটি করার করে, ক্ষেত্রে? নাইট ডিউটি করতেছে, জি তারা তো পেশেন্ট নিয়ে কাজ করছে, জি সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেক সময় ভালনারেবল হয়ে যেতে পারে, বিভিন্ন রকম সিনারিও তৈরি হয়ে যেতে পারে, পেশেন্ট ক্রিটিক্যাল হইতে পারে। তো সেই ক্ষেত্রে সে যখন কাজ করবে তার সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হতে পারে, বিভিন্ন রকম অ্যাবিউজ হইতে পারে, তাদের আসলে ওই জায়গায় সেফটিটা এনশিওর করা কিন্তু অর্গানাইজেশন হিসাবে কিন্তু প্রত্যেক জায়গারই এই জায়গাটায় চিন্তা করা উচিত। সেই জায়গা থেকে মানে নার্সরা এই ধরনের অনিরাপত্তায় ভোগে কিনা? হ্যাঁ, এরকম অনিরাপত্তায় যাওয়া আসা, অফিসে সবকিছু মিলে হোম এনভায়রনমেন্ট কেমন? আরেকটা হচ্ছে আমাদের নার্সদের রিকগনিশন, অ্যাপ্রিসিয়েশন, এই জিনিসটা খুবই কম। এই জিনিসটার প্রতি আমাদের নার্স সমাজকে প্লাস পাশাপাশি গভর্নমেন্ট এবং প্রাইভেট সবাইকে কিন্তু এই জায়গাটা একটু টাচ করলে আরও নার্সরা, আমি যখন একটা নার্সকে রিকগনাইজ করব, তাকে তার ভালো কাজের জন্য আমি তাকে রিকগনাইজ করে একটা অ্যাপ্রিসিয়েশন করব, তখন কিন্তু আলটিমেটলি তার সাথে আরও 10 জন নার্স কিন্তু ওই কাজ করার ইন্সপায়ার হবে সে। ধন্যবাদ শফিউল আজম শাকিল। আমাদের দেশের এই কারিকুলামের মধ্যে দিয়েই তৈরি হওয়া নার্স কি বিদেশে চাকরি পাচ্ছেন কিনা? মাঝে মধ্যে কিন্তু এরকম শোনা যায় যে অমুক দেশ নার্স নেবে, অমুক দেশে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এটি ছাড়াও আপনার আর কি পরামর্শ আছে? বাকি রইল কি, আর কি মানোন্নয়নে কি করা যায়? নার্সিং সেবার মানোন্নয়নে রপ্তানির ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে আমরা আমাদের দেশে কিন্তু ইতোমধ্যে অনেকে অ্যানসিলেক্স RN দিয়ে আমেরিকায় চলে যাচ্ছেন, তারপরে বিশ্বের অনেক ভালো ভালো দেশে যাচ্ছেন এবং প্রোমেট্রিক দিয়ে সৌদি আরবে যাচ্ছেন, তার কিন্তু এটা ব্যক্তি উদ্যোগে। তো সরকারিভাবে যদি অ্যানসিলেক্স RN সেন্টারটা বাংলাদেশে আনা যায়, অ্যানসিলেক্স RN সেন্টারটা আমাদের বাংলাদেশের থেকে নিকটস্থ দেশে ভারতে আছে এবং মালয়েশিয়াতে আছে। তো এই সেন্টারটা যদি বাংলাদেশে আনা যায় তাহলে আমরা যেটা করতে, আমাদের কিন্তু অ্যানসিলেক্স RN পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে এবং আমরা বিদেশে আর অনেক বেশি নার্স রপ্তানি করতে পারবো। এটি ছাড়া আর কোনো ডেভেলপমেন্ট আর কি কি করা যায়? আপনার কোনো পরামর্শ আছে? এটা ছাড়া যেটা করা যেতে পারে, যেমন বাইরে একটা পেশেন্টকে সরাসরি টাচ করতে পারে না নার্সরা, সেক্ষেত্রে তাকে প্রথমে সিমুলেশন ল্যাবের মাধ্যমে একেবারে সবগুলো কাজ করে করে আগাতে হবে। চিকিৎসকের ক্ষেত্রেও এই দুর্বলতা বাংলাদেশে আছে। তো আমাদের বাংলাদেশের নার্সদের জন্য সরকারিভাবে সিমুলেশন ল্যাব পুরো দেশে মাত্র একটি রয়েছে, বেসরকারিভাবে আমরা গ্রামীণ ক্যালেডোনিয়ান নার্সিং কলেজে আছে। তো এই সিমুলেশন ল্যাবটা অন্তত বিভাগীয় শহরগুলোতেও যদি আমরা একটি করে ক্রিয়েট করতে পারি তাহলে আমার মনে হয়। আমরা TMSS নার্সিং ইনস্টিটিউটে এরকম সিমুলেশনের চিত্রটা দেখেছি, এটি কি আসলে কোথাও নাই? আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছি ডিএনআর আছে, বাংলাদেশে সিমুলেশন হচ্ছে শুধুমাত্র গ্রামীণে আছে, গ্রামীণে আছে। তার মানে তো খুব এটা কম একটু জায়গায় ভুল আছে। ধারণা। Please. শুধুমাত্র সরকারিভাবে নিয়ানারে সিমুলেশন ল্যাব আছে, সেটা খুবই এনরিচ। আমি একটু আগে বলছিলাম যে আচ্ছা। কোরিয়ান হচ্ছে ইয়ংসে ইউনিভার্সিটির যে কারিকুলাম সেই আদলে মানে করা এখানে নিয়ানারটা। পর্যাপ্ত আছে, অন্য জায়গায় হয়তো সিমুলেশন তো টুকটাক শেখানো হচ্ছে। আছে আর দুই জায়গা, TMSS-টা আমি জানতাম না, গ্রামীণে আছে আর তাহলে TMSS আছে। রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে আমাদের নিয়োগ বাড়াতে হবে। আপনি দেখেন 2021 সালের পরে আমাদের নার্সিংয়ে আর কোনো নিয়োগ হয়নি, কিন্তু আমাদের অনেক পেশেন্ট বেড়েছে আমাদের হাসপাতালে। 50,000 বা 44,000 নার্স দিয়ে চলছে আর কি সব সেবা।
সব সেবা এতগুলো চলছে। সরকারি এত কম সংখ্যক নার্স দিয়ে আসলে আমাদের সম্ভব না। আমি যদি বলি যে প্রতি বছরই নার্স নিয়োগটা রাখতে হবে, 2021-এর পর 2025 সাল আছে, এখন 4 বছর হয়ে যাচ্ছে আর নার্স নিয়োগ হচ্ছে না। এবং পাশাপাশি বিভাগীয় পরীক্ষার মাধ্যমে পদোন্নতিটা চালু করতে হবে, এতে করে নার্সদের জব স্যাটিসফ্যাকশন বাড়বে। কাঙ্ক্ষিত সেবা প্রদানের ক্ষেত্রে আমরা গ্র্যাজুয়েট নার্সদের, যারা পোস্ট বেসিক করেছে এবং যারা বিএসসি করেছে, তাদেরকে সরাসরি নবম গ্রেডেও আমরা নিয়োগ দিতে পারি। আর যে ওরিয়েন্টেশন ট্রেনিংটা রয়েছে মাত্র 15 দিনের, এটাকে ফাউন্ডেশন ট্রেনিং করে আমরা যদি 6 মাস বা 1 বছর মেয়াদি করতে পারি, তাহলে আমার মনে হয় যে রোগীরা কাঙ্ক্ষিত সেবা অনেক বেশি পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে খুব চমৎকার করে নার্সিং পেশার নানা দিক তুলে ধরবার জন্য আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। একজন রোগী হিসেবে আমিও যখন রোগী হয়ে যাই তখন কিন্তু নার্সের প্রতি আমার বা আমাদের হাজারো প্রত্যাশা থাকে, কিন্তু এই নার্সের কাছে আমাদের প্রত্যাশা যেমন, কিন্তু আমরা তাদের ফাউন্ডেশন ট্রেনিং কেমন হচ্ছে, তার জব স্যাটিসফ্যাকশন আছে কিনা, তার পারিবারিক সামাজিক মর্যাদা বা এই জায়গাতে কোনো অসুবিধা আছে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পাই না বা দেখতে আমরা চাইও না। এক্ষেত্রে অবশ্যই যতগুলো সুপারিশের কথা বলা হয়েছে, রাষ্ট্র যদি অন্তত এই দিকটায় নজর দেয়, আমাদের ব্যবহারের প্রত্যাশা যেমন দরকার, তার থেকে বেশি প্রয়োজন যে আমার যে রোগীটি আইসিইউতে বা ওয়ার্ডে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সে কতটা সুস্থ হলো। সেটি হয়তো আচরণ একটু কম ভালো হলেও কিন্তু বেশি দরকার হচ্ছে তিনি সুস্থ জীবনে ফিরছেন কিনা। অবশ্যই রাষ্ট্রকে এসব বিষয়ে নজর দিতে হবে। আমরা চাই যে নার্সদের মাধ্যমে আমাদের রোগীদের প্রত্যাশা এবং প্রত্যাশা ছাড়াও সুস্থ জীবনে ফেরার হার যেন আরও অনেক বেশি বেড়ে যায়, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।